হ্যালো বন্ধুরা, একবার কল্পনা করুন তো আপনি এমন একটি গুপ্তধনের নকশা পেয়েছেন যা নিজের করে নিতে পারলে আপনি হতে পারবেন অমর, সেই সাথে পাবেন অপরিসীম ধন সম্পদের মালিকানা। তবে এটি রাখা আছে এমন এক গোপন জায়গায় যেখানে হাজার বছরে কেউ যেতে পারেনি। তাহলে কি আপনি এই অ্যাডভেঞ্চারে যেতে বের হবেন? আজ ঠিক এমনই একটি গল্প নিয়ে চলে এলাম আপনাদের সম্মুখে, যেখানে প্রতি মুহূর্তে থাকবে রোমাঞ্চ, টান টান উত্তেজনা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি। হ্যালো বন্ধুরা, আমি সোহানুর রহমান। আমাদের সিনেমা গুরু চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। গল্পের শুরুতে দেখা যায় বে নামের এক ছেলে সুন্দর একটি বাগানের দরজা খুলে এক মেয়ের পিছু করছে। কোনো এক অদৃশ্য শক্তি মেয়েটার দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মেয়েটি হঠাৎ করে তার সমস্ত পোশাক খুলে ফেলে পানিতে ঝাঁপ দেয়। এরপর সাঁতার কেটে যখন তারা দুজন পরস্পরের সামনে দাঁড়ায়, তখনই হঠাৎ আকাশ থেকে বজ্রপাত পড়ে। বিদ্যুতের ঝলক সরাসরি মেয়েটির কাঁধে আঘাত করে। এই মেয়েটির নাম শার্লি। মুহূর্তের মধ্যে তার পায়ের নিচের মাটি নরম কাদায় পরিণত হয় আর তাকে নিচের দিকে টেনে নিয়ে যেতে থাকে। বে অনেক চেষ্টা করে তাকে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত কাদামাটি শার্লিকে গিলে ফেলে। ঠিক তখনই এক ধাক্কায় বের চোখ খুলে যায়। সে বুঝতে পারে এতক্ষণ সে শুধু একটি স্বপ্ন দেখছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে বিগত কয়েকদিন ধরে বারবার এই একই স্বপ্ন দেখছে। সেদিন বিকেলে বে তার এক বন্ধুর সঙ্গে নিয়ে আরেক বন্ধু কায়ের বাড়িতে আসে। সেখানে পৌঁছে তারা দেখে তাদের আরেক বন্ধু ইউকিকে কিছু লোক ঘিরে রেখেছে। আসলে ইউকি ওয়াং নামের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু এখন সে তা ফেরত দিতে পারছে না। সমস্যা হলো এই ওয়াং কেবলমাত্র একজন সাধারণ ব্যবসায়ী নয়, একজন ভয়ঙ্কর মাফিয়াও ছিল। তাই সে তার গুন্ডাদের নিয়ে ইউকিকে মারতে এসেছে। ঠিক তখনই বে সাহস করে বলে ওঠে, আমার বন্ধুকে ছেড়ে দাও, তোমার যা দরকার আমি দেব। ওয়াং কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি টাকা চাই না, আমি ধন সম্পদ চাই না, আমি চাই একটা সেলেস্টিয়াল বোন। এই সেলেস্টিয়াল বোন ছিল একটি জাদুকারী বস্তু, যার কাছে এটি থাকবে সে অমর হয়ে যাবে এবং অসীম ধন সম্পদের মালিক হবে। বন্ধুকে বাঁচাতে বে রাজি হয়ে যায়। সে ওয়াংকে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য সেটা খুঁজে আনবো। এরপর বে ও তার বন্ধু বেরিয়ে পড়ে সেই সেলেস্টিয়াল। তারা জানতে পারে এই সেলেস্টিয়াল বোন লুকিয়ে আছে একটি গোপন গুহার ভেতরে। তবে সেখানে যাওয়ার পর কেবলমাত্র একটি প্রাচীন মানচিত্রে আঁকাই আছে, আর সেই মানচিত্র রাখা আছে একটি পুরনো লাইব্রেরিতে। যখন বে ও তার বন্ধুরা লাইব্রেরিতে পৌঁছায়, তারা সেখানে একজন মেয়েকে দেখতে পায়। বে তাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। এই মেয়েটি তো সেই মেয়ে যাকে সে এতদিন ধরে তার স্বপ্নে দেখে আসছে। অবাক করার ব্যাপার হলো মেয়েটির নামও শার্লি। এমনকি স্বপ্নে দেখা মেয়েটির নামও ছিল শার্লি। তার কাছেই ছিল এই রহস্যময় গুহায় যাওয়ার একমাত্র মানচিত্র। বে শার্লিকে অনুরোধ করে, আমাদের এই মানচিত্রটি দরকার। শার্লি মুচকে এসে বলে, ঠিক আছে, তবে একটি শর্ত আছে, আমাকে তোমাদের সাথে নিতে হবে। আর কোনো উপায় না দেখে বে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একটি নৌকা নিয়ে রওনা দেয় সেই রহস্যময় গুহার উদ্দেশ্যে। নৌকায় তারা লক্ষ্য করে একজন মুখোশ পরা লোক তাদের উপর নজর রাখছে। এদিকে শার্লির মনে হতে থাকে কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ সে খেয়াল করে দেখে তার হাতে থাকা কম্পাসটাও ঠিকভাবে কাজ করছে না। ঠিক তখনই পুরনো নৌকাটি কেঁপে ওঠে। সবাই বুঝতে পারে নৌকার নিচে নিশ্চয় কোনো বিশাল কিছু আঘাত করেছে। বে দ্রুত সকল যাত্রীকে ভিতরে পাঠিয়ে দেয়। এরপরে তারা চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে আসলে কিছু আছে কিনা, কিন্তু আশ্চর্যের বিষয় চারিদিকে পানি ছিল একদম স্থির। ঠিক তখনই একটি বিশাল মনস্টার পানির নিচ থেকে লাফিয়ে উঠে নৌকার সামনের দিকটা গুড়িয়ে দেয়। শার্লি ছিটকে নদীতে পড়ে যায়। বে কোনো মতে তাকে ধরে ফেলে, কিন্তু সেই মুহূর্তে ভয়ঙ্কর মনস্টারটি আবারও নৌকার উপরে আক্রমণ চালায়। এদিকে সেই মনস্টারটা আবারও তাদের নৌকার উপর উঠে এসেছে। এরকম কোনো প্রাণী তারা এর আগে কখনো দেখেনি। বে আর শার্লির সাথে তাদের বন্ধুরা পুরো শক্তি লাগিয়ে প্রাণীর সাথে লড়াই করার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু প্রাণীটার চামড়া এতটাই শক্ত ছিল যে তাদের আঘাতে প্রাণীটার জন্য কিছুই মনে হচ্ছিল না। তারা প্রত্যেকে এক এক করে বিভিন্নভাবে চেষ্টা করছিল মনস্টারটাকে আহত করতে, কিন্তু মনস্টারটাকে কিছুতেই কাবু করতে পারছিল না। কিন্তু শার্লি এক ধরনের বিশেষ তীর মারলে প্রাণীটার মুখে গিয়ে আঘাত করে, আর প্রাণীটা ভয় পেয়ে আবার পানিতে ফিরে যায়। কিন্তু সবাই জানে মনস্টারটা আবারও আক্রমণ করবে, তাই তারা এবার মনস্টারটাকে নৌকার পাল দিয়ে বন্দি করার প্ল্যান করে। তারা নৌকার পালটা খুলে জালের মতো বিছিয়ে দেয়। মাছটা যখন আবার আক্রমণ করতে আসে, সবাই মিলে তাকে আটকে ফেলে। সে এক ঝাঁকুনি দিয়ে সবকিছু ভেঙে ফেলে। যখনই মনে হচ্ছিল হয়তো এবার আর কেউ বাঁচতে পারবে না,
তখনই সেখানে এই রহস্যময় লোকটি চলে আসে। তার কাছে থাকা একটা ইলেকট্রনিক স্টিক দিয়ে সেই মনস্টারটাকে হাই ভোল্টেজে শক দেয়। মনস্টারটা তখন পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। আসলে এই লোকটার নাম ডাক্তার শান। এ একজন বিজ্ঞানী। সে ওই সেলিস্টার বনের খোঁজে অনেকদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল। যখন সে জানতে পারে যে বে আর তার টিম সেই গুহায় যাওয়ার জন্য রাস্তা বের করে ফেলেছে, সেও তাদের সাথে লুকিয়ে যোগ দেয়। এরপর যখন তারা খাওয়া দাওয়া করছিল, তখন সান বাকিদেরকে বলে ওই মনস্টারটা আসলে সেলিস্টার বন পাহারা দেওয়ার জন্যই ওখানে ছিল। সামনে এ ধরনের আরো বড় বড় বিপদ অপেক্ষা করছে। বে আর তার বন্ধুরা এ ব্যাপারে আগে থেকে কিছুই জানতো না। তাই সানের দেওয়া তথ্যগুলো শুনে তারা ঠিক করে শানকেও তাদের টিমে নিয়ে নেবে। কিছুক্ষণ পর সেখানে লিন নামের আরেকটি মেয়ে চলে আসে। আসলে লিন হচ্ছে ইউকের গার্লফ্রেন্ড। সিন চলে আসে কয়েক ঘন্টা পরে। আমরা দেখি নকশায় দেখানো এলাকায় তারা চলে এসেছে। তারা পাহাড়ের উপরে একটা মন্দির দেখতে পায়। অনেক বছর ধরে এখানে কেউ আসে না। তারা সবাই যখন মন্দিরে ঢোকে, সেখানে চারিদিকে শুধু ধুলা জমেছিল। তাই সবাই প্রথমে হতাশ হয়ে পড়ে যে এখান থেকে সেই গুহায় কিভাবে যাবে। কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বে একটা লুকানো সুইচ খুঁজে পায়। সেই সুইচে চাপ দেওয়ার সাথে সাথে একটা গুপ্ত রাস্তা খুলে যায়। সেই পথ ধরে তারা একটি বিশাল আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ খুঁজে পায়। এভাবে কিছু দূর হাঁটার পর তারা একটি বিশাল দরজার সামনে এসে দাঁড়ায়। কিন্তু এই দরজাটিতে একটা বিশাল প্রাচীন তালা দেয়া ছিল। তবে বে তার বুদ্ধি দিয়ে কিছুক্ষণের মধ্যে সেই দরজাটাও খুলে ফেলে। দরজাটা খুলে তারা অবাক হয়ে যায়, কারণ দরজাটার ওপাশে যেন একটি আলাদা দুনিয়া, যেখানে চারপাশে সবকিছুই বরফে ঢাকা। এমনকি নিচে হাঁটার রাস্তাটাও পিচ্ছিল বরফ দিয়ে আবৃত। তাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, কারণ বরফ এতটাই পিচ্ছিল ছিল যে ঠিকভাবে পা ফেলানো মুশকিল হচ্ছিল। কিছু দূরে সাবধানে আসার পর হঠাৎ করে শার্লি পা পিছলে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বেও পিছলে যায়। তখনই তারা বুঝতে পারে আসলে এই রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। তাই সবাই খুব দ্রুত গতিতে নিচের দিকে পিছলে পড়তে শুরু করে। অনেক চেষ্টা করে বে একটা ছুরি দিয়ে শার্লি আর নিজেকে আটকাতে সফল হয়। কিন্তু তখনই দেখা যায় পিছন থেকে বাকিরা এসে তাদের উপরে এসে পড়েছে। ব্যাস, আর কি, এবার সবাই মিলে নিচের দিকে পিছলে পড়তে শুরু করলো। হঠাৎ করে তারা সামনে তাকিয়ে দেখে তারা যেদিকে পিছতে যাচ্ছে সেখানে কিছু ছুরির মতো ধারালো বরফ তাদের জন্য অপেক্ষা করছে। যদি এভাবেই সবাই মিলে ওই বরফগুলোর উপরে পড়ে তাহলে সবার মৃত্যু নিশ্চিত। কিন্তু বে তখন খেয়াল করে ওই বরফগুলোর পাশে একটা সরু টানেল আছে। তাই সে শার্লিকে বাকি বন্ধুদের দিকে ছুঁড়ে মারে। এতে সবাই মিলে ওই টানেলের দিকে সরে যায়। কিন্তু বে নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই শার্লি তার কাছে থাকা একটা হুক দিয়ে বেকেও তাদের দিকে টেনে নেয়। এরপর তারা সবাই ওই টানেলের ভিতর দিয়ে পিছলে শেষ পর্যন্ত মাটিতে এসে পড়ে। সবাই ভাবে হয়তো এবার তারা প্রাণে বেঁচে গেছে। কিন্তু ওই গুহাটাও ছিল অনেক অন্ধকার। তবে তাদের তো সামনে এগোতেই হবে। তাই তারা সবাই মিলে হাঁটতে শুরু করে। প্রতিমধ্যে তারা বেশ কিছু মানুষের হাড় দেখতে পায়। ডাক্তার শান তাদেরকে বলে হয়তো এগুলো সেই মানুষদের হাড় যারা এর আগে সেলেস্টিয়াল বন খুঁজতে এখানে এসেছিল। এটা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। নকশাতে বলা ছিল এই গুহায় একটা গুপ্ত দরজা থাকবে, আর সেটা দিয়েই তাদেরকে আরো সামনে এগিয়ে যেতে হবে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে তারা সেই দরজাটাও পেয়ে যায়। সবাই মিলে যখন দরজাটা খোলার চেষ্টা করছিল তখনই তারা বুঝতে পারে এখানে তারা একা নয়, কারণ অন্ধকারের ভিতর থেকে কিছু জল চোখ তাদের দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে কিছু ভয়ঙ্কর কুকুর তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে। এবার বাঁচতে হলে তাদের সাথে লড়াই করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা ছিল না। তাই সবাই নিজ নিজ অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায়। কিন্তু এই কুকুরগুলো এতটাই হিংস্র আর ক্ষুধার্ত ছিল যে বেদের অস্ত্রের আঘাতেও তারা ভয় পাচ্ছিল না। বারবার তাদের দিকে আক্রমণ করছিল। কিছুক্ষণ পর কুকুরদের সংখ্যা অনেক বেশি হয়ে যায়। তাই যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। লড়াই করতে করতে বে উপরের দিকে তাকিয়ে খেয়াল করে সেখানে আলো দেখা যাচ্ছে। তার মানে উপরে যাওয়ার রাস্তা আছে। তাই বে তখন বুদ্ধি করে একটা মশাল জ্বালায় আর সবাইকে বলে তোমরা গাছের লতাগুলো বেয়ে উপরে উঠে যাও, আমি এদেরকে সামলাচ্ছি। কিন্তু তারা সবাই মিলে যখনই উপরে ওঠার চেষ্টা করছিল সবার ওজনে লতাগুলো ছিঁড়ে নিচে পড়ে যায়। তবে লতাগুলোর সাথে বেঁধে থাকা উপরের কাঠগুলো ভেঙে নিচে পড়ে যায়, আর সাথে সাথে উপর থেকে সূর্যের আলো গুহায় ঢুকে যায়।
তখন দেখা যায় কুকুরগুলো সূর্যের আলোতে আসলে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। এর মানে নিশ্চয় এগুলো কোনো অভিশপ্ত কুকুর, যারা সূর্যের আলোতে বাঁচতে পারে না। শাল্লি এই সুযোগে সেখানে পড়ে থাকা লতাগুলো নিয়ে আবারও উপরে ছুঁড়ে মারে। এবার একে একে সবাই মিলে লতাগুলো বেয়ে উপরে উঠতে শুরু করে। শেষে যখন বেয়ে উপরে ওঠার চেষ্টা করে তখনই সূর্যের ওপর মেঘ এসে ঢেকে যায় আর আবারও গুহাটা অন্ধকার হয়ে যায়। এতক্ষণ বেয়ে সূর্যের আলোর কারণে যে সুবিধা পাচ্ছিল মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সেই সুবিধাটা। আর ওই হিংস্র কুকুরগুলো লিডার বেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে মাটিতে ফেলে দেয়। কুকুরটা বেকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই মেঘ আবারও সূর্যের উপর থেকে সরে যায় আর ভাগ্যক্রমে বে তার বন্ধুদের সাহায্যে উপরে উঠে আসে। উপরে এসে তারা সবাই মিলে শহরের একটা বাড়িতে আসে রাত থাকার জন্য। রাতে যখন শাল্লি বেয়ের কেটে যাওয়া জায়গাগুলো ব্যান্ডেজ করছিল তখনই তার কাঁধে একটা চিহ্ন দেখতে পায়। আর রাতে খাওয়ার সময় শাল্লি সবাইকে বলে বেয়ের মতো তার কাঁধেও একটা চিহ্ন আছে, আর এটা একটি অভিশপ্ত চিহ্ন। কয়েকশো বছর আগে যখন তার পূর্বপুরুষেরা যুদ্ধ থেকে বাঁচতে একটা শয়তানের গুহায় আশ্রয় নেয় তখন ওই গুহায় থাকা শয়তানের ঘুম ভেঙে যায় আর সে অদ্ভুত কিছু প্রাণীদের দিয়ে ওই মানুষগুলোর উপর আক্রমণ করিয়ে দেয়। আর এই প্রাণীর আক্রমণ তাদের সবার শরীরে এই অদ্ভুত চিহ্ন এঁকে দিয়ে যায়। আসলে এটা ছিল ওই শয়তানের এক ধরনের অভিশাপ। আর এই চিহ্ন শরীরে থাকা অবস্থায় কোনো মানুষ 50 বছরের বেশি বাঁচতে পারবে না। আর ওই দিন সেখানে থাকা যত বৃদ্ধ মানুষ ছিল 50 বছরের উপরে তারা সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। আর যারা বেঁচে ফিরেছিল তাদের মধ্যে সবারই বংশধরই এই অভিশাপে অভিশপ্ত হয়ে যায়। তারা কেউ 50 বছরের বেশি বাঁচতে পারে না। শাল্লি আরো বলে, আমি আমার পরিবারকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্যই সেলেস্টিয়াল বন খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই এই রাস্তাটা এতটা ভয়ঙ্কর। আর তাই আমি বাকিদেরকে বলতে চাই, যদি তোমরা চাও তাহলে এখান থেকে ফিরে যেতে পারো। আর তোমাদের জীবনে যে বাকি সময়টা আছে সেটা হেসে খেলে পার করো তোমরা, কারণ এই রাস্তায় গেলে হয়তোবা আমরা কেউ আর ফিরে আসতেও নাও পারি। কিন্তু বে এটা জানার পর শাল্লিকে কথা দেয়, যে করেই হোক আমি ওই সেলেস্টিয়াল বন হাসিল করেই ছাড়বো, নিজের সাথে সাথে বাকি সবাইকেও অভিশাপ থেকে মুক্ত করব। আর পরের দিন তারা ঠিক দুপুরের সময় সেই ভয়ঙ্কর কুকুরগুলোর গুহার সামনে এসে উপস্থিত হয়। আসলে তারা প্ল্যান করে এসেছিল যে তারা এই গুহাতে ঠিক তখনই নামবে যখন সূর্য মাথার উপরে থাকে, আর তাহলে তারা এই কুকুরগুলোর হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। কিন্তু তাদের কাছে সময় থাকবে মাত্র 30 মিনিট, কারণ 30 মিনিট পর সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে চলে যাবে। তাই যা করার এই মিনিটের মধ্যেই করতে হবে। তাই প্ল্যান মতো তারা সবাই ওই গুহার মুখ থেকে কাঠগুলো সরিয়ে আবারও নিচে নেমে আসে। আর এবার একদম সময় নষ্ট না করে তারা সেখানে থাকা আন্ডারগ্রাউন্ডের দরজাটা চাবি দিয়ে খুলে ফেলে। আর সেই সাথে তারা মাটির নিচে আরেকটি রুমে এসে পৌঁছায়। বে তার সাথে নিয়ে আসা একটি মোমবাতি জ্বালায়, সাথে সাথে চারিদিকে আলো জ্বলতে শুরু করে। এই রহস্যময় গুহাতে অনেক ধরনের অভিজ্ঞতার পর তারা সবাই বুঝতে পারছিল প্রত্যেকটা ধাপে ধাপে কোনো না কোনো বিপদ লুকিয়ে আছে। তাই সবাই মিলে খুব সাবধানে এগোতে থাকে। কিন্তু তারপরেও বে একটা ভুল জায়গায় পা দিয়ে ফেলে, আর সাথে সাথে পুরো গুহা কাঁপতে শুরু করে। আর মুহূর্তের মধ্যে চারদিক থেকে কয়েকশো তীর তাদের দিকে ছুটে আসে। সবাই লাফ দিয়ে কোনোভাবে বেঁচে যায়। এরপর যখন তারা আবারও সামনের দিকে এগোতে যাচ্ছিল তখনই সিঁড়ির নিচ থেকে কিছু তলোয়ার উড়ে আসে। এবারও সবাই এদিক ওদিক সরে গিয়ে নিজেদেরকে রক্ষা করে। আর এইভাবে তারা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল নানা ধরনের বিপদ তাদের উপর আসছিল, কিন্তু বেয়ের বুদ্ধির জোরে সবাই বেঁচে যায়। আর অবশেষে তারা পৌঁছে যায় সেখানে যেখানে সেলেস্টিয়াল বনটা রাখা ছিল। বে তখন শূন্যের উপরে ভেসে থাকা বনটা নিজের কাছে নিয়ে নেয়। আর তখনই শাল্লি দেখে অনেকগুলো বিশাল বিশাল মাকড়সা তাদের দিকে ছুটে আসছে। তারা সবাই মাকড়সাদের সাথে যুদ্ধ করতে শুরু করে, কিন্তু মাকড়সারা সংখ্যায় অনেক বেশি থাকায় এদেরকে হারানো অসম্ভব হয়ে যাচ্ছিল। তাই তখনই বে লক্ষ্য করে মাকড়সারা শুধুমাত্র সেলেস্টিয়াল বনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই সে তার জীবনের ঝুঁকি নিয়ে সব মাকড়সাদের নিজের দিকে ডেকে আনে, আর এই সুযোগে বাকিদেরকে সেখান থেকে নিরাপদে বের হয়ে যেতে বলে। সবাই উপরে চলে যায়, কিন্তু একমাত্র শাল্লি সে এখানে থেকে যায়। আর শাল্লির সাহায্যে বে মাকড়সাগুলোর মধ্যে থেকে বের হয়ে সেই সুড়ঙ্গের মুখের কাছাকাছি চলে আসে।
কিন্তু যখনই তারা দুজন উপরে উঠতে যাবে, মাকড়সাগুলো শার্লিকে জাল দিয়ে আটকে নিচে ফেলে দেয়। আর শার্লিকে বাঁচাতে বে তখন নিচে চলে আসে। আর সাথে সাথে দেখা যায় তাদের পুরো টিমও আবারও সেখানে ফিরে এসেছে। তারা কেউ কাউকে ছেড়ে এখান থেকে বের হতে চায় না। সবাই মিলে তখন মাকড়সাগুলোর সাথে যুদ্ধ করছিল। ততক্ষণে 30 মিনিটের বেশি হয়ে গেছে, তাই সূর্যের আলো সেখান থেকে সরে যায়। আর সেই সাথে সুড়ঙ্গের উপরে থাকা দরজাটাও বন্ধ হয়ে যায়। এখন তারা সবাই এই মাকড়সাগুলোর সাথে নিচে আটকে গেছে। কিন্তু ডাক্তার শান তখন সেলেস্টিয়াল বোন দিয়ে এই সব মাকড়সাগুলো সবগুলোকে এক জায়গায় জড়ো করে আর চারদিকে জ্বালানি তেল ছড়িয়ে দেয়। এরপর সবাই মিলে একটা কাঠযুক্ত দেয়াল তৈরি করে। সবাই সেই দেয়ালের ভিতরে আসার পর বে একটা লাইটার বাইরে ছুঁড়ে মারে। সাথে সাথে পুরো জায়গাতে আগুন ধরে যায়। দেখতে দেখতে সব মাকড়সাগুলো পুড়ে আগুনে ছাই হয়ে যায়। কিন্তু বদ্ধ জায়গায় আগুন আর ধোয়ার কারণে তাদের সবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারা বুঝতে পারে এটা একটা ভুল প্ল্যান ছিল, কিন্তু এখন আর কি করবে। ঠিক এমন সময় হঠাৎ করে শার্লি লক্ষ্য করে তার হাতে থাকা কম্পাসটা উল্টো ঘোরা শুরু করেছে, ঠিক যেমনটা সে প্রথমবার নৌকায় থাকা অবস্থায় হয়েছিল। শার্লি বুঝতে পারে তারা নদীর খুব কাছাকাছি আছে, আর তাই তারা দেয়ালে আঘাত করতে শুরু করে, কারণ তারা বুঝতে পেরেছিল এই দেয়ালের ওই পাশেই আসলে নদী আছে। তাদের আঘাতের শব্দ শুনে সেই মনস্টারটাও সেখানে চলে আসে আর বাইরে থেকে দেয়ালে আঘাত শুরু করে। কিছুক্ষণের মধ্যে দেওয়ালটা ধ্বংস হয়ে নদীর পানির ভিতরে ঢুকে যায়। আর সুযোগ পাওয়ার সাথে সাথে সবাই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বে খেয়াল করে সেই নদীর মনস্টারটা তার পিছে পিছে তেড়ে আসছে। সেই নদীর মনস্টারটা তার পিছে তেড়ে আসছিল। মনস্টারটা প্রায় তাকে ধরেই ফেলবে। ঠিক তখনই গুহার একটা বিশাল পাথর এসে ভেঙে পড়ে তার গায়ের উপর, আর মনস্টারটা সেখানেই আটকে পড়ে যায়। এরপর আমরা তাদের সবাইকে একটি ট্রেনে দেখতে পাই। এক ভয়ঙ্কর অ্যাডভান্সের পর তারা সবাই বেঁচে ফিরেছে, তাই এখন বাড়ি ফেরার পালা। কিন্তু শার্লি তখন বেকে তার জীবন বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ দেয়। সেই সাথে সবাই অনেক খুশি, কারণ অবশেষে এবার তারা অভিশাপ থেকে মুক্তি পাবে। আর আসলে গল্পের শুরুতে সেই বিজনেসম্যান ওয়াং নিজেও এই অভিশাপের ভুক্তভোগী ছিল, তাই সেলেস্টিয়াল বোন পাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছিল। এই দুর্দান্ত গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।